সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও সরকারি সরোয়ার্দী কলেজের অনলাইন লাইভ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। গতকাল তোমাদের সাথে কথা বলেছি সমানুতা নিয়ে। গতকাল আমরা সমানুতার একটি অংশ শেষ করেছি, অর্থাৎ প্রথমে যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সমানুতা দুই প্রকার দেখিয়েছিলাম। কি কি দেখিয়েছিলাম একটু মনে করতে পারো? হ্যাঁ, আমরা দেখিয়েছিলাম গাঠনিক সমানুতা, আমরা দেখিয়েছিলাম গাঠনিক সমানুতা, আর দেখিয়েছিলাম ত্রিমাত্রিক সমানুতা। ত্রিমাত্রিক সমানুতা। প্রিয় শিক্ষার্থী, গতকাল কিন্তু আমি তোমাদের সাথে এই গাঠনিক সমানুতা যে 5 প্রকার, সেই 5 প্রকার নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি, উদাহরণ দিয়েছি। আশা করি সেটা বুঝতে পেরেছো। এখন আমরা এই অংশ সমানুতার যে আর একটা অংশ আছে, সেই অংশটুকু আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি এই গাঠনিক সমানুতা, ত্রিমাত্রিক সমানুতা কিভাবে হয়, কেন হয়, এই ত্রিমাত্রিক সমানুতার প্রকারভেদ ডিটেলস তোমাদের সাথে উদাহরণ সহ আলোচনা করব। তার আগে তোমরা একটু মনে করে দেখো, প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু যখন আমি সমানুতার সংজ্ঞা দিয়েছিলাম তখন সেই সংজ্ঞার দুটি অংশ ছিল, একটি অথবার আগে ছিল আর একটি অথবার পরে ছিল। আমার এরকম ছিল যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত অভিন্ন, অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত এক বা অভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে পরস্পরের গাঠনিক সমাণু। আর একটা অংশ কি ছিল, অথবা ছিল যে সকল যৌগের আণবিক ও গাঠনিক সংকেত উভয়ই, আণবিক এবং গাঠনিক সংকেত উভয়ই অভিন্ন, কিন্তু অনুষ্ঠিত পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। তাহলে এইখানে যে সমানুতাটার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানুতা। আমি একটু দেখাই, ভাই চিত্রগুলো জুমে দেখেন, জুম। এই যে প্রিয় শিক্ষার্থী, আমরা জুম করে তোমাদের এই চিত্রগুলো দেখাচ্ছি। শুধু চিত্রগুলো দেখানোর জন্য আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা এবং এটা কিন্তু একই অণু। এই যে অণুগুলো, এই যে গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু এই অণুটাকে যদি আমি এইভাবে রাখি, তাহলে কি হচ্ছে, অনুষ্ঠিত পরমাণু সমূহ, এই যে আমাদের কেন্দ্রীয় পরমাণুর সাথে যে 4টা গ্রুপ যুক্ত আছে বা 2টা 3টা যে গ্রুপ যুক্ত আছে, অনুষ্ঠিত পরমাণু সমূহের এই ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, অর্থাৎ অনুষ্ঠিত পরমাণুর এই যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এটা এইদিকে আছে, আর একটাকে যদি আমি এইদিকে রাখি, তাহলে কি দাঁড়াচ্ছে, যে সকল যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত অভিন্ন, কিন্তু যদি আণবিক এবং গাঠনিক সংকেত উভয়ই অভিন্ন, হয়, তখন কি হবে, অনুষ্ঠিত পরমাণুর এই যে মূলক বা পরমাণু সময়ের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভবটা হবে, সেইটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানুতা। তাহলে আমরা একটা মডেলের মাধ্যমে দেখালাম যে আমাদের একই যৌগ শুধুমাত্র ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে আমাদের সমানুতার উদ্ভব হচ্ছে। আবার এখানে দেখি আমরা এই যে কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন আছে, অর্থাৎ আমরা এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করি, এখানে কিন্তু এই 2টা কার্বন আর ঘুরতে পারবে না। এক সিঙ্গেল বন্ধন থাকলে যেভাবে এরকম মুক্ত ঘূর্ণন, অর্থাৎ 2টা কার্বন যদি এরকম সিঙ্গেল বন্ধে থাকে তখন কিন্তু তাদের মধ্যে এরকম মুক্ত ঘূর্ণন সম্ভব, কিন্তু যখনই এরকম ডাবল বন্ড থাকবে তখন কিন্তু আর ঘুরতে পারবে না, অথবা যদি যৌগটি চাকরিক হয় তখন কিন্তু আর এই মুক্ত ঘূর্ণনটা থাকবে না। তাহলে এই ঘূর্ণনের কারণে হতে পারে ঘূর্ণনের কারণে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হতে পারে অনুষ্ঠিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। তাহলে এইগুলো হচ্ছে ত্রিমাত্রিক সমাণু। আমরা ডিটেলস দেখাবো। তাহলে আমরা এটার সংজ্ঞায় কিভাবে আসি, আমরা এখানে আসি যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত অভিন্ন কিন্তু অনুষ্ঠিত পরমাণু সমূহে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, ত্রিমাত্রিক সমাণু। আর এই যে বিষয়টা,
এই বিষয়টিকে আমরা বলবো ত্রিমাত্রিক সমানুতা। তাহলে আমরা দেখি এখন আমাদের ত্রিমাত্রিক সমানুতা। ত্রিমাত্রিক সমানুতাকে আমরা আলাদা করে লিখি। ত্রিমাত্রিক সমানুতাকে আমরা ভাগ করি জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা যাই বলি, এবং আর একটা হচ্ছে আমাদের তোমাদের নাই কনফরমেশনাল সমানুতা। কনফরমেশনাল সমানুতা, কনফরমেশনাল সমানুতা আমরা তোমাদের সাথে এই দুইটা নিয়ে আলোচনা করবো, আলোক জ্যামিতিক সমানুতা এবং আলোক সক্রিয় সমানুতা। কনফরমেশনাল সমানুতা তোমাদের নাই, যেহেতু ত্রিমাত্রিক সমানুতা শ্রেণীবিভাগের একটি অংশ, সেই জন্য আমি দেখালাম যে ত্রিমাত্রিক সমানুতা তিন রকম হতে পারে। কি কি হতে পারে? জ্যামিতিক সমানুতা হতে পারে, আলোক সক্রিয় সমানুতা হতে পারে এবং কনফরমেশনাল সমানুতা হতে পারে। তাহলে এই যে জ্যামিতিক সমানুতা, এই জ্যামিতিক সমানুতা কিভাবে হয় সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর, এই যে আমরা জৈব যৌগে যে কার্বন কার্বন বন্ধন আছে, এই কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর যদি মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, যদি কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, তাহলে যৌগের দুটি ভিন্ন কনফিগারেশন পাওয়া যাবে। যৌগের দুটি ভিন্ন কনফিগারেশন পাওয়া যাবে। এই যে দুটি ভিন্ন কনফিগারেশন পাওয়া যাবে, তখন একটিকে আরেকটির জ্যামিতিক সমানুতা। আমরা দেখি, আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। এই যে কার্বন কার্বন বন্ধনের যখন ডাবল বন্ড থাকবে, আমি দেখিয়েছি, যখন ডাবল বন্ড থাকবে তখন যদি আমাদের কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, আমরা যদি দেখি দুটা ভিন্ন সমান, আমরা দুটা চিত্রের সাহায্যে আমরা আবার একটু চিত্রের মাধ্যমে আমরা দেখি কি হতে পারে। এই যে আমরা এখানে দেখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধন, কিন্তু কার্বনের সাথে এই যে দুইটা পরমাণু বা মূলক, এটা কিন্তু ভিন্ন, যার কারণে এটা কি হতে পারে, এই যে দুইটা মূলক একই পাশে থাকতে পারে। এই যে আমরা একটু থিওরিটিক্যালি দেখি, তাহলে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর যদি মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, তখন যৌগের দুই ধরনের কনফিগারেশন পাওয়া যায়। কি কনফিগারেশন? একটাতে দুইটা এ বি, এখানে এ ইজ নট বি, এ আর বি কিন্তু সমান না, এরকম হতে পারে। আমরা ধরছি এ হচ্ছে বড় গ্রুপ, এ গ্রেটার দ্যান বি। তাহলে এই যে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে যৌগের দুই ধরনের কনফিগারেশন পাওয়া যাচ্ছে। এই যে দুই ধরনের কনফিগারেশন, যে কেমন কনফিগারেশন, যেখানে দুইটা গ্রুপ একই পাশে, দুইটা বড় গ্রুপ একই পাশে। আবার কি হতে পারে, আমরা কিন্তু আবার চেঞ্জ করে দিতে পারি, এই দুইটা বড় গ্রুপ এরকম বিপরীত পাশে হতে পারে, এরকম হতে পারে। এই যে যখন আমরা এই যে দুইটা বড় গ্রুপ কিন্তু বিপরীত পাশে, এই যে দুইটা বড় গ্রুপ বিপরীত পাশে, তাহলে দুইটা বড় গ্রুপ বিপরীত পাশে হতে পারে। আবার আমরা যখন দেখালাম কি দুইটা বড় গ্রুপ একই পাশে হতে পারে, এই যে বিপরীত পাশে দুইটা বড় গ্রুপ, তাহলে আবার এটাকে আমরা কি দেখছি, দুইটা বড় গ্রুপ আমরা একই পাশে করে দিচ্ছি। তাহলে দুই ধরনের কনফিগারেশন কিন্তু আমরা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমরা দুই ধরনের কনফিগারেশন পাচ্ছি। কখন পাচ্ছি? যখন এই কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব না। যদি এই কার্বন বন্ড বরাবর এরকম মুক্ত ঘূর্ণন সম্ভব হতো, এরকম ঘুরতে পারতো, তখন কিন্তু আমরা এই দুই ধরনের কনফিগারেশন আমরা পেতাম না। তাহলে এই কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে যৌগের দুই ধরনের কনফিগারেশন পাওয়া যায়। এই যে ত্রিমাত্রিক কাঠামো পাচ্ছি, ত্রিমাত্রিক বিন্যাস পাচ্ছি, ভিন্ন, এর আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত, তখন এই একটিকে আর একটির আমরা কি বলবো? সমাণু, জ্যামিতিক সমাণু। আর এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে জ্যামিতিক সমানুতা। এখন
এই যে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতাকে আমরা আরেকভাবে বলি ট্রান্সিস সমানতা। যখন এই যে দুইটা বড় গ্রুপ একই পাশে, যেটাকে একই পাশে সেম সাইড, তখন আমরা সেটাকে বলবো সিস। আর যখন এটা বিপরীত পাশে, এই যে এটাকে আমরা যখন বিপরীত পাশে দেব, তখন এই দুইটা বড় গ্রুপ যদি এরকম বিপরীত পাশে চলে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? ট্রান্স। এই যে ট্রান্স। তাহলে আমরা কি দেখছি? জ্যামিতিক সমানতা দুই ধরনের সমানতা দেখলাম, সিস সমাণু এবং ট্রান্স সমাণু। এটা আমরা একটা সুনির্দিষ্ট যৌগের মাধ্যমে দেখি। আমাদের এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে, এটা হচ্ছে বিউটুইন। তাহলে বিউটুইন আমাদের কোন ধরনের সমানতা প্রদর্শন করছে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে। দেখো দুইটা বড় গ্রুপ যখন একই পাশে সেম সাইড, তখন সেটাকে আমরা কি বলছি? সিস বিউটুইন বা সিস টু বিউটিন আমরা বলতে পারি, সিস বিউটুইন বলতে পারি। আর এটাকে আমরা কি বলি? ট্রান্স বিউটুইন এবং সিস বিউটুইন। অর্থাৎ জ্যামিতিক সমানতার আরেকটি নাম হচ্ছে সিস্টেন সমানতা। অর্থাৎ দ্বিবন্ধনের যুক্ত, অর্থাৎ জ্যামিতিক সমানতার জন্য দায়ী যে বন্ধনটা, এখানে জ্যামিতিক সমানতার জন্য দায়ী বন্ধন কোনটি? এই যে দ্বিবন্ধন। এই দ্বিবন্ধন, এই কার্বন কার্বন দ্বিবন্ধনটাই হচ্ছে জ্যামিতিক সমানতার জন্য দায়ী। কেন দায়ী? কারণ এই দ্বিবন্ধন কিন্তু আমাকে এই দুইটা কার্বনকে ঘুরতে দিচ্ছে না। ঘুরতে না দেওয়ার কারণে তার দুই ধরনের কনফিগারেশন সৃষ্টি হবে। তাহলে এই যে কার্বন কার্বন অক্ষবর মানে জ্যামিতিক সমানতার জন্য দায়ী সংশ্লিষ্ট বন্ধনের যে কার্বন, এই কার্বনের সাথে যে দুইটা পরমাণু বা মূলক যুক্ত থাকবে, অবশ্যই সেটা ভিন্ন হতে হবে। যদি একই হয়, আমাদের যদি এরকম হতো, তোমরা খেয়াল করো, এই দুইটা যদি একই রকম হতো, এই দুইটা যদি একই রকম হতো, আমরা ঘুরে যে পাশেই নেই, এটাকে নিয়ে এখন আমি নিচে নিয়ে আসবো এরকম, এটাকে নিয়ে নিচে, তাহলে কি কোনো চেঞ্জ হবে? দুইটা যদি একই গ্রুপ হয়, এখানে যদি দুইটাই CH3 হতো, তাহলে কিন্তু জ্যামিতিক সমানতা সৃষ্টি হতো না। তাহলে আমরা দেখলাম, তাহলে জ্যামিতিক সমানতার আমরা শর্ত দেখবো এখন। আমরা দেখলাম যে সিস টু বিউটেন এবং ট্রান্স টু বিউটেন, অর্থাৎ বিউটিনের, অর্থাৎ সোজা কথা প্রতিস্থাপিত অ্যালকিন। আমরা যদি সাধারণভাবে দেখি যে এই যে প্রতিস্থাপিত অ্যালকিন, এর সাথে AB দুইটা, এর সাথে AB দুইটা পরমাণু বা যুক্ত থাকলে, দুটো পরমাণু বা মূলক যুক্ত থাকবে, অবশ্যই A ইজ নট B হতে হবে। অবশ্যই এখানে কি হতে হবে? A ইজ নট B, অর্থাৎ A এবং B ভিন্ন হবে। তাহলেই কেবল জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা দেখি জ্যামিতিক সমানতার শর্ত। এ হচ্ছে জ্যামিতিক সমানতার শর্ত। জ্যামিতিক সমানতার শর্তে 1 নম্বর হচ্ছে কি? আমাদের প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কখন? যখন কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে আছে, অ্যালকিনের যে বন্ধনটা জ্যামিতিক সমানতার জন্য দায়ী, সেই বন্ধনের সাথে যুক্ত দুটি পরমাণু বা মূলক যাই থাকুক না কেন ভিন্ন হতে হবে, তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আর কি হতে পারে? আমাদের চাক্রিক যৌগ, সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এটা কি হতে পারে? এরকম হতে পারে। এই যে আমাদের এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখানে কি হচ্ছে? আমরা যদি 1 2 3, তাহলে অন টু ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আমাদের এখানে যে অন টু ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এইখানে কিন্তু দেখো দুইটা গ্রুপ বিপরীত দিকে, তাহলে এটা কি ট্রান্স, আর এটা দুইটা গ্রুপ একই দিকে, তাহলে এটা কি সিস। তাহলে আমরা দেখলাম যে জ্যামিতিক সমানতা কি? জ্যামিতিক সমানতা
প্রদর্শনের শর্ত কি? তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে কারা? যাদের প্রতিস্থাপিত অ্যালকিন, অর্থাৎ যেখানে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব না, সেখানে সেই ধরনের যৌগ কারা? চাকরিক যৌগ, যেমন 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন হতে পারে। এই যে 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন হতে পারে। এটা কি? সিস 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আবার কি হতে পারে? এটা কি হতে পারে? এটা হতে পারে সিস। এটা কি? ট্রান্স। কারণ এখানে যখন চক্র হয়ে গেছে, চক্র হলে কিন্তু সেটা কি হবে না, সেটার মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। আর এই যখনই কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব না হবে, তখন কি ভিন্ন কনফিগারেশন পাওয়া যাবে যৌগের। এই ভিন্ন কনফিগারেশনের দেখা যাবে যার একটিতে দুটো একই গ্রুপ বা বড় গ্রুপ বা একই গ্রুপ একই পাশে, আর একটিতে দুটো বড় গ্রুপ বা একই গ্রুপ বিপরীত পাশে অবস্থান করবে। যখন দুইটা গ্রুপ একই সাথে থাকে, একই পাশে থাকে, আমরা যেটা দেখালাম, তখন সেটাকে আমরা বলবো সিস। এই যে আমরা দেখিয়েছি, যখন দুইটা গ্রুপ, এই যে এইখানে দেখো, এইখানে আমরা যদি দেখাই, এই যে গ্রুপ দুটো বিপরীত পাশে, তখন হচ্ছে কি আমাদের সিস সমাণু, ট্রান্স সমাণু। আর যখন আমরা এটা এইভাবে দেখাবো, দুইটা গ্রুপ একই পাশে দেখাবো, তখন সেটা হবে সিস সমাণু। তাহলে এই যে কনফিগারেশনটা দেখছি, এটা কিন্তু আমাদের সিস টু বিউটিনের। ঠিক একই রকম আমরা ট্রান্স টু বিউটিনের সমাণুটাও তোমাদের দেখিয়ে দেই একই সাথে। এই যে ট্রান্স টু বিউটিন, এটা দেখতে পাচ্ছ, এটা ট্রান্স টু বিউটিন, যে চিত্রটা আমি আঁকলাম সেই মডেলটা তোমাদের দেখালাম। তাহলে জ্যামিতিক সমানুতা, তোমাদের যদি জ্যামিতিক সমানুতা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদের এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে সেই প্রশ্নগুলো আমি এখনই ক্লাসে সলভ করে যাব। তাহলে আমরা এখন জ্যামিতিক সমানুতাটা বা ট্রান্সিট সমানুতাটা শেষ করতে পারি। তবে হ্যাঁ, এখানে আরেকটি প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিন, এখানে আমরা দেখলাম সিস সমান এবং ট্রান্স সমাণু, এই দুটো সুস্থিতি কোনটা বেশি? এই দুটো সুস্থিতি নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো সিস সমাণুতে দুটো বড় গ্রুপ কিন্তু একই পাশে থাকে, দুটো বড় গ্রুপ একই পাশে থাকে, তাদের মধ্যে কি স্টেরিক রিপালশন, তাদের মধ্যে স্টেরিক বাধা, যেটাকে আমরা বলি স্টেরিক বিকর্ষণ, আমরা স্টেরিক বিকর্ষণ হবে, স্টেরিক বিকর্ষণ অর্থাৎ স্টেরিক রিপালশন। অর্থাৎ দুটো বড় গ্রুপ যখন একই পাশে থাকে, তখন তাদের মধ্যে স্টেরিক রিপালশন, তো তার কি হবে, তার স্থিতিশীলতা কিছুটা কমে যায়, তার মধ্যে স্টেরিক রিপালশন বিদ্যমান। কিন্তু যখন আমরা এসে দেখি যে এই যে ট্রান্স সমাণুতে দুটো বড় গ্রুপ পরস্পর বিপরীত দিকে, এই যে যখন এই দুইটা বড় গ্রুপ যখন বিপরীত দিকে থাকবে, তখন তাদের মধ্যে কিন্তু ইন্টারাকশন, পারস্পরিক বিকর্ষণ বা স্টেরিক বাধা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যখনই আমরা দুইটা বড় গ্রুপকে একই পাশে দেবো, এই যে একই পাশে, তখন কিন্তু তাদের মধ্যে স্থানিক বাধা বা স্থানিক বিকর্ষণ হওয়ার সুযোগ আছে, কিন্তু তখন তার সুস্থিতিটা কমে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে সিস সমাণু অপেক্ষা ট্রান্স সমাণুর সুস্থিতি বেশি। তাহলে আমরা বলতে পারি যে সিস সমাণু অপেক্ষা ট্রান্স সমাণু সুস্থিতি বেশি। তাহলে আমাদের জ্যামিতিক সমানুতা শেষ, আমরা এখন শুরু করি আলোক সক্রিয় সমানুতা। বা আলোক সমানুতাও বলতে পারি আমরা, আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতাও আমরা বলতে পারি। এটাকে অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানুতাই বলা হয়। এখন এই ক্ষেত্রে এখানে পড়ার আগে আমাদের সবার আগে জানতে হবে একবর্ণী আলোটা কি, অর্থাৎ একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলো, সেটা হচ্ছে একবর্ণী আলো। এখন আমাদের
এক সমতলী আলো বা প্লেন পোলারাইজ লাইট। এইখানে আমরা একটু দেখি, আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, এই যে এইখান থেকে আলোটা কিন্তু অসংখ্য সমতলে ছড়িয়ে যাচ্ছে। এইখান থেকে যদি আমরা আলোটা দেখি তাহলে এই আলোটা কিন্তু অসংখ্য সমতলে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এটাকে একটা চিত্রের মাধ্যমে দেখি, এটা কেন্দ্র থেকে দেখি, তাহলে এটাকে আমরা বলতে পারি অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মি। এটাকে আমরা বলতে পারি অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মি। এই যে অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মিকে উপযুক্ত ছাঁকনির ভিতর দিয়ে, যেটাকে আমরা কি বলবো, উপযুক্ত বা নিকেল প্রিজম, আমরা উপযুক্ত ছাঁকনি, আমরা নিকেল প্রিজম, এই যে নিকেল প্রিজমের কথা বলতে পারি। নিকেল প্রিজমের ভিতর দিয়ে চালনা করলে, নিকেল প্রিজমের ভিতর দিয়ে চালনা করলে কি হবে, একই সমতলে স্পন্দিত আলোকরশ্মি পাওয়া যাবে। এটাকে আমরা বলবো এক সমতলীয় আলো। এক সমতলীয় আলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মি, অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মিকে নিকেল প্রিজমের ভিতরে উপযুক্ত ছাঁকনি, এটাকে আমরা কি বলছি, উপযুক্ত ছাঁকনি। তাহলে অসংখ্য সমতলে যে এই আলোকরশ্মিটা চারদিকে ছড়িয়ে গেছে, তাহলে অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মি, এটাকে আমরা উপযুক্ত ছাঁকনি বলতে এখানে নিকেল প্রিজমের ভিতর দিয়ে এটা চালনা করলাম। এই যে নিকেল প্রিজমের ভিতর দিয়ে চালনা করার কারণে এই অসংখ্য সমতলে স্পন্দিত আলোকরশ্মি একই সমতলে স্পন্দিত আলোকরশ্মিতে পরিণত হলো। এইটাকে আমরা কি বলতেছি, একই তলে যেহেতু, সেটাকে আমরা এক সমতলী আলো। এখন এই এক সমতলী আলোর তলকে, এই যে এক সমতলীয় আলোর তল, এই যে এক সমতলীয় আলো, এই এক সমতলীয় আলোকে যদি আমরা কোনো নমুনার ভিতর দিয়ে চালনা করি, আমরা এই নমুনার ভিতর দিয়ে যদি চালনা করি, তাহলে আমাদের কি হবে, এই নমুনা কি করতে পারে, এই এক সমতলীয় আলোর তলকে ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে পারে। এইভাবে ঘুরিয়ে দিতে পারে, বা এইভাবে ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে সক্ষম যারা, সেই সকল যৌগ হচ্ছে আলোক সক্রিয়। তাহলে এই এক সমতলীয় আলোকে কোনো নমুনার ভিতর দিয়ে চালনা করলে আমরা কি দেখব, সেই নমুনা কি করতে পারে, এক সমতলীয় আলোর তলকে ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে সক্ষম। কখন, যদি যৌগটি আলোক সক্রিয় হয়। একটা যৌগ আলোক সক্রিয় হওয়ার শর্ত আছে। যদি যৌগটি আলোক সক্রিয় হয়, তাহলে যৌগটি এই এক সমতলীয় আলোর তলকে ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে সক্ষম হবে, এবং যারা সক্ষম হবে তারা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। এবং এইখান থেকেই আমরা এই যে কনফিগারেশন, যখন আমরা দেখব, যে তার দর্পণ প্রতিবিম্ব দেখব, তার বৈশিষ্ট্য থেকে আমরা আলোক সমানতা নির্ণয় করব। তাহলে আলোক সমানতা পড়ার আগে আমরা পড়ে নিলাম এক বর্ণীয় আলো কি, এক সমতলীয় আলো কি, এবং এই এক সমতলীয় আলো কি করতে পারে, আমার জৈব যৌগ, আলোক সক্রিয় যৌগ এক সমতলীয় আলোর তলকে ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে পারে। এখন আলোক সক্রিয়তা বা আলোক সমাণু পড়ার আগে আমাদের কাইরাল কার্বন সম্পর্কে পড়তে হবে। আমরা একটু কাইরাল কার্বন নিয়ে কথা বলি। আমি তোমাদের কাইরাল কার্বনের একটি কনফিগারেশন দেখাই তোমাদের, তাহলে দেখে আমাদের সাথে যদি চারটা ভিন্ন কার্বন, আমাদের চারটা ভিন্ন পরমাণু বা মূলক যদি আমাদের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা দেখব হচ্ছে কাইরাল কার্বন। এই যে প্রিয় শিক্ষার্থী, এই মডেলটা তোমরা দেখো, এই কালোটাকে যদি আমি কার্বন কল্পনা করি, এটা হচ্ছে কার্বন। এই কার্বনের সাথে চারটি ভিন্ন পরমাণু বা মূলক, এই কার্বনের সাথে, এই যে এই কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে। আমরা যদি এ বি সি ডি দেই, এখানে এ ইজ নট বি, ইজ নট সি, ইজ নট ডি, অর্থাৎ চারটা ভিন্ন ভিন্ন। অর্থাৎ কোনো কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন, এই যে কোনো কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যদি যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বলবো।
এবং এই যে কোনো যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শনের জন্য যৌগটিকে একই সাথে এই কাইরাল কার্বনকে আবার অপ্রতিসম কার্বন বলা হয়। কাইরাল কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন। আবার কাইরাল কার্বন থাকার পরেও আলোক সক্রিয়তার শর্তের মধ্যে বলা হয়েছে যে কাইরাল কার্বনও থাকতে হবে এবং যৌগে কোনো ধরনের প্রতিসাম্যতা থাকা যাবে না। হ্যাঁ, আমরা যখন উচ্চতর শ্রেণীতে আলোক সমানুতা পড়াই তখন কিন্তু আমরা আরও ডিটেলস পড়াই যে কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও যৌগটি যদি সামগ্রিকভাবে যৌগটি যদি ডিঅ্যাসাইমেট্রিক হয় বা অ্যাসাইমেট্রিক, তখন কিন্তু আমরা সেখানে কিন্তু আমরা সেগুলোকে আলোক সমানুতা দেখাই। যেমন অ্যালিনের ক্ষেত্রে আমরা অ্যালিনের সমানুতা যখন পড়াই সেটা তোমাদের নাই, সেখানে কিন্তু কাইরাল কার্বন নাই, কিন্তু তারপরেও কিন্তু যৌগটি সামগ্রিকভাবে যৌগটি অপ্রতিসম, এবং সামগ্রিকভাবে যখন যৌগটি অপ্রতিসম তখন সেটা আলোক সক্রিয় হবে। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা এখানে তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে কাইরাল কার্বন, এই কার্বনটাকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। কাইরাল কার্বন অর্থাৎ কাইরাল কার্বন সমত বা কাইরাল কার্বন আছে, অথবা যে সকল অপ্রতিসম যৌগ আলোক এক সমতুল্য আলোর তলকে ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে সক্ষম, ডানে অথবা বামে ঘুরিয়ে দিতে সক্ষম, তাদেরকে আমরা কি বলবো? আলোক সক্রিয় যৌগ বলবো। এবং তাহলে আলোক সমানুতাটা কি? তাহলে কাইরাল কার্বন সমত যৌগ একটি আরেকটির কি হবে? দর্পণ প্রতিবিম্ব, কিন্তু পরস্পরের উপর সমপতিত না। এই যে দর্পণ প্রতিবিম্ব বা উল্টা না, এই যে দর্পণ প্রতিবিম্বগুলো তারা কি করবে? এক সমতুল্য আলোর তলকে একই দিকে বিভিন্ন কোণে বা একই কোণে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারে। তাহলে তারা হচ্ছে কি? আলোক সমাণু। এই আলোক সমানুতার মধ্যে আমাদের আবার একটা পয়েন্ট পড়তে হবে, সেটা হচ্ছে এনানসিওমান। তাহলে আমরা দেখি সেই বিষয়গুলো। আমরা আরেকটি মডেল তোমাদের আমি দেখাবো, একটি মডেল আমি তোমাদেরকে দেখাই। এই যে তাহলে আমরা আলোক সমানুতার সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? আলোক সমানুতার সংজ্ঞা যদি আমরা দেই, আলোক সমানুতার সংজ্ঞা যখন আমি দেব তখন কি হবে? যে একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ, একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ, সেখানে কি হবে? একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগে তারা এক সমতুল্য আলোর তলকে ঘুরিয়ে দিতে সক্ষম, কিন্তু তাদের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবে। যদি আমরা এই যে এইটার কথা চিন্তা করি, আমাদের এইখানে যদি আমরা চিন্তা করি, আমরা একটা বিন্যাসের সাহায্যে আমরা একটা দেখাই তোমাদের, সেখানে দেখালে আমরা চিত্রের সাহায্যে তোমাদের আমি দেখাচ্ছি। সেখানে আমি কি দেখতে পাবো? এখানে যদি আমরা একটা দর্পণ দেই, তাহলে আমরা কি দেখতে পাবো? এই যে যৌগ দুটি, এখানে যে আমাদের এই যে যৌগ দুটি আমরা কি দেখলাম? এটার দর্পণ প্রতিবিম্ব। আমরা যখন ডান হাত মিররে দেখব, মিররে কিন্তু আমার বাম হাত দেখা যাবে, কিন্তু এই দুইটা হাত কিন্তু পরস্পরের উপর সমপতিত হবে না। যদি এইরকম কাইরাল কার্বন সমেত যৌগ একটি অপরটির দর্পণ প্রতিবিম্ব কিন্তু অসমপতিত, একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব অসমপতিত, তাদের কনফিগারেশন কিন্তু কি? উল্টা। এই যে একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব, এরা এক সমতুল্য আলোর তলকে এটা যতটুকু ডানে ঘুরবে ঠিক ওইটা ততটুকু বামে ঘুরবে।
অর্থাৎ এক সমতুল্য আলোর তলকে একই কোণে কিন্তু বিপরীত দিকে ঘুরে দেয়, তাদেরকে পরস্পরের এনানসিওমার বলা হয়। তাদেরকে পরস্পরের কি বলা হয়? এনানসিওমার। এই যে এনানসিওমার, এনানসিওমার অর্থাৎ কাইরাল কার্বন সমৃত যৌগ একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব, কিন্তু পরস্পরের উপর সমপতিত না, অসমপতিত। এইরূপ যৌগ এক সমতুল্য আলোর তলকে একই কোণে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়, একই কোণে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়, তখন একটিকে আরেকটির এনানসিওমার বলা হয়। যেমন এটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড, ডিল্যাকটিক অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার, এরা আলোক রশ্মিকে একই কোণে বিপরীত দিকে ঘুরিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে এই আলোক সক্রিয় সমানুতা এই ডিটেলস পড়িয়ে তোমাদের সমানুতা শেষ করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।